Tamanna. Tamanna is my colleague, my young sister, and my inspiration in many ways. She is the leader already, and she will lead the session. Ask me anything. So if you have a question, if you want to know more how to be amazing like Tamanna and like many others who will join the panel, you can see them. I can see them here already. I'm inspired. So Tamanna, I'm giving the floor to you. Thank you very much. And thank you for taking this hard work. Bye-bye. Thank you so much, Apu. Assalamu alaikum. I am Tamanna Motahar. I am currently doing my PhD in University of Utah, and I am also a senior lecturer in North South University. It's my honor to be here and to conduct a session. As the most of the targeted audience of this session is our current undergrad students and the students who are willing to pursue their higher studies abroad. So আমি বাংলা এবং ইংলিশ both use করব আমাদের এই সেশনে so that সবগুলো materials accessible হয় তো আমাদের এই সেশনে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যাড করে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা সফলতার সাথে এখন মাস্টার্স বা পিএইচডি করছে তাদেরকে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স টেকনোলজি এবং রিলেটেড টপিকে আমরা যারা পড়াশোনা করি বা করছি আমাদের কম বেশি একটা স্বপ্ন থাকে বাইরে উচ্চশিক্ষার জন্য যাওয়ার নিজের জ্ঞানের পরিমণ্ডলকে আরো বড় করার জন্য পছন্দমতো ক্যারিয়ার পার্সু করার জন্য অথবা রিসার্চ ফিল্ডে নিজেকে আরো অ্যাডভান্স করার জন্য বাইরে পড়াশোনার এক্সপেরিয়েন্সটা অনেক কাজে দেয় কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে হাউ টু স্টার্ট দ্য প্রসেস অথবা কার কাছে জিজ্ঞাসা করব কিংবা যখন আমি আন্ডারগ্রেডে পড়ছি তখন কিভাবে নিজেকে প্রিপেয়ার করব তো আমাদের এই সেশনের যে ব্রাইটেস্ট স্টাররা আছে তারা ইউএসএ কানাডা এবং অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে আমাদের সাথে আছে ইউএসএ থেকে নুসরাত আপু আঞ্জুমান কানাডা থেকে রাফিয়া এবং অস্ট্রেলিয়া থেকে মনীষা দিদি আমাদের সাথে কিছুক্ষণ পরে জয়েন করবেন আসলে পৃথিবীর বিভিন্ন টাইম জোন থেকে একসাথে যে আমাদের গেস্টরা সময় বের করে আমাদের সাথে যোগ দিয়েছেন এজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এই সেশনের সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের লাইভ কোশ্চেন অ্যান্সার আছে তো কারো যদি কোনো কোশ্চেন কোনো স্পেসিফিক গেস্টের কাছে থাকে বা জেনারেলি কারো কাছে থাকে তাহলে চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন আমরা সেটা আমাদের গেস্টরা সেটা অ্যান্সার দেবেন আর এছাড়াও আরেকটা জিনিস আমার কাছে আরো কিছু অ্যানোনিমাস কোশ্চেন আছে সারাদিন যেগুলো আমি কালেক্ট করেছি যারা বিভিন্ন মাধ্যমে আমার কাছে কোশ্চেনগুলো পাঠিয়েছে এবং আমরা সেগুলো নিয়ে কথা বলবো তো সময় নষ্ট না করে আমরা প্রথমেই চলে যাচ্ছি নুসরাত আপুর কাছে নুসরাত আপু আপনার কাছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে জার্নি টুয়ার্ডস হার্ভার্ড এই পুরো জার্নিটা আপনার এক্সপেরিয়েন্স আপনার মোটিভেশন প্রিপারেশন এগুলো নিয়ে যদি একটু বলতেন থ্যাংক ইউ তামান্না আপু ফার্স্ট অফ অল আমাকে বলতে হবে আমি খুবই অনার্ড ফিল করছি যে এরকম একটা বিগ প্ল্যাটফর্মে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়া হয়েছে সেজন্য এটা তো আসলে জার্নি টুয়ার্ড হার্ভার্ড ইজ নট আ ওয়ান ডে জার্নি অথবা আজকে ঘুম থেকে উঠলাম চিন্তা করলাম যে হ্যাঁ অ্যাপ্লাই করে দিলাম হয়ে গেল ব্যাপারটা তো সেরকম না প্রিপারেশনের একটা ব্যাপার আছে এখন প্রিপারেশনটা যদি বলি যে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি মানে 2-3 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছি সেটা বললেও ভুল হবে কারণ ছোটবেলা থেকে একটা স্বপ্ন নিয়ে বড় হওয়া তারপরে সেটার দিকে অল্প অল্প করে একটু যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা ইটস আ লং জার্নি অ্যান্ড ইট টেকস টাইম সো আমি যদি বলি যে শুরুতে আমি যদি আমার চাইল্ডহুড থেকে বলা শুরু করি আমি আমার জন্ম বরিশালে কিন্তু আমি বড় হয়েছি ঢাকায় বিকানেসন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি পড়াশোনা করেছি
তারপরে আমি বুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে আমার ব্যাচেলার্স কমপ্লিট করি। তারপরে বুয়েটেই আমি 1.5 বছরের মতো শিক্ষকতা করেছি এবং তারপরে আমি ইউএসএ তে পাড়ি জমাই আমার মাস্টার্স করার জন্য। আমি মাস্টার্সও করেছি আর্কিটেকচারে সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে। তো আমার বাংলাদেশ থেকে ইউএসএ তে আসার প্রথম স্টেপটা ছিল বেসিক্যালি সিরাকিউজ ইউনিভার্সিটি নিউ ইয়র্কের। এবং তারপরে সিরাকিউজ ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করার পরে আই ফেল্ট লাইক যে আমার যেটা একটা ড্রিম ছিল যে আমি এই ডক্টর অফ ডিজাইন প্রোগ্রামে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। তো আমার মনে হচ্ছে যে মাস্টার্সটা করার পরে আমার একটু কনফিডেন্স লেভেল বাড়লো যে হ্যাঁ ঠিক আছে, এখন হয়তো আমি অ্যাপ্লাই করলে একটা ভালো রেসপন্স আসতে পারে। তো আমার মাস্টার্সের থিসিস যেই মাসে সাবমিশন তার ঠিক পরের মাসেই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ডেডলাইন ছিল। মানে আই গট লাইক 15 ডেজ মানে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। বাট ওই যে বললাম যে ড্রিমটা শুরু থেকে ছিল দেখে থ্রু আউট দ্য প্রসেস আমি যখন মাস্টার্সও করছি তখন আমি এমনভাবেই কাজ করছিলাম বা এমনভাবেই পড়াশোনা করছিলাম যেন আমার মাস্টার্সের রেজাল্টটা একদম টপ নচ হয়। মানে আমার ইউনিভার্সিটিতে আই র্যাঙ্ক দ্য হাইয়েস্ট গ্রেড, হাইয়েস্ট পজিশন তো আমার প্রোগ্রামে। তো এবং আরেকটা ব্যাপার যেটা ছিল যে আমি এখান থেকে আমার এই সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে এবং আমার বইয়ের থেকে কিন্তু আমি রিকমেন্ডেশন লেটারগুলো নিয়েছি, যেগুলো নিয়ে আমি আসলে হার্ভার্ডে অ্যাপ্লাই করেছি। সো এই যে রিকমেন্ডেশন লেটারের যে ব্যাপারটা যে আমি কাদের কাছ থেকে নিব, কাদের সাথে আমার কাজের ইন্টারেস্ট অ্যালাইন করে এবং কারা আসলে জানেন যে আমি হার্ডওয়ার্ক করি এবং আমার সম্পর্কে তারা লিখলে দুটো ভালো কথাই লিখবে। তো এই রিলেশনশিপগুলো বিল্ড করাও কিন্তু আসলে অ্যাডমিশন প্রসেসের জার্নি টুয়ার্ড হার্ভার্ডের একটা বড় অংশ। তো এভাবে করে আগানো এবং তারপরে তো আরো পরবর্তীতে যেই অ্যাপ্লিকেশন প্রসেসে যে আরো কম্পোনেন্ট গুলো লাগে, যেমন স্টেটমেন্ট অফ পারপাস, তারপরে হচ্ছে জিআরই টোফেল, এগুলো তো আছেই আর কি। তো সেগুলো সবকিছু মিলে তার সাথে নিজের একটা স্ট্রং সিভি তৈরি করা, মানে অ্যাপ্লিকেশনের সাথে আপনার যে রেজিউমিটা দিতে হবে সেই রেজিউমের মধ্যে আসলে এমন কিছু জিনিস থাকতে হবে যেটা আপনাকে আর 10টা অ্যাপ্লিকেন্ট থেকে আলাদা করবে একজন প্রফেসরের কাছে বা অ্যাপ্লিকেশন রিভিউয়ারের কাছে। তো সেই জিনিসগুলো তো আসলে ওই অ্যাপ্লিকেশন জমা দিব তার আগ মুহূর্তে করলে হয় না, ওটা একটা লম্বা প্রসেস। তো এই বছরের পর বছর একটু একটু করে নিজের সিভিটাকে ইমপ্রুভ করা, একটু একটু করে রিলেশনশিপগুলোকে বিল্ড করা, পেপার পাবলিকেশন এগুলোতে মনোযোগ দেওয়া, এই সব কিছু মিলিয়ে আসলে পরবর্তীতে আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে ইউনিভার্সিটিতে পড়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুবই ইন্সপায়ারিং স্টোরি। আমরা জানলাম যে আসলে একটা বিগ গোলের দিকে যাওয়ার জন্য একটু একটু করে আসলে প্রথম থেকে নিজেকে প্রস্তুত করতে হয়। আমি এখন রাফিয়ার কাছে চলে যাব। রাফিয়া মাস্টার্স করছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে। রাফিয়া, তোমার কানাডাতে একাডেমিক এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করো, অ্যান্ড তুমি কি ডিফারেন্সটা ফিল করেছো বাংলাদেশে আন্ডারগ্রেড এবং হায়ার স্টাডিজ যে গ্র্যাড লাইফে তুমি এখন আছো, এই একাডেমিক ডিফারেন্সটা তোমার কাছে কেমন লেগেছে? থ্যাংক ইউ মিস। ফার্স্ট অফ অল তামান্না মিসকে অনেক ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কানাডার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি মাস্টার্সের, তাহলে বলবো যে আন্ডারগ্র্যাড এবং গ্র্যাড লাইফের মধ্যে একটা মেইন ডিফারেন্স হচ্ছে যে আন্ডারগ্র্যাডে হয়তো আমাদের অনেক রেসপন্সিবিলিটিস কম থাকে এবং আমরা যখন গ্র্যাড লাইফে যাই তখন আমাদের রেসপন্সিবিলিটিস অনেক অ্যাড অন হয়, হয়তো আমাদের ফ্যামিলির রেসপন্সিবিলিটিস বেড়ে যায় অ্যান্ড আরো অনেক চাপ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আরো একটা ব্যাপার হচ্ছে যদি আমরা অ্যাব্রডে পড়াশোনা করি মাস্টার্সটা, তাহলে নতুন কালচার অ্যাডপ্ট করা এবং নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড এডুকেশন সিস্টেমস গুলো, কারিকুলাম গুলো অ্যাডপ্ট করা, এই সবকিছু একটা চেঞ্জের ব্যাপার। সো এই জন্য যেটা দরকার, খুব মোটিভেশন দরকার, খুব মোটিভেটেড থাকতে হবে, খুব পেশেন্স দরকার এবং পার্সিপারেন্স দরকার, সো দ্যাট আপনি চেঞ্জগুলোকে খুব সহজেই অ্যাডাপ্ট করতে পারেন। সেরকম একটা মন মানসিকতা নিয়ে পড়াশোনা যদি কেউ শুরু করে, তাহলে আমার মনে হয় যে খুব সহজেই মাস্টার্স বা পিএইচডি সেটা শেষ করা সম্ভব। আর যদি রিসার্চের কথা বলি, আন্ডারগ্র্যাডের সাথে গ্র্যাড লেভেলের একটা মেইন ডিফারেন্স হচ্ছে ডেপথ অফ লার্নিং। সো গ্র্যাড লেভেলে হচ্ছে আমরা টপিকগুলোতে আরো ডেপথে যাই এবং রিসার্চ গুলোতে আরো বেশি ফোকাস করি। সো দেখা যায় যে আন্ডারগ্র্যাডে আমরা যেভাবে বেসিক গুলো নিয়ে কালচার করি,
গ্র্যাড লেভেলে আমাদের কাজ থাকে হচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা রিসার্চের ক্ষেত্রে। সো এটা একটা মেইন ডিফারেন্স, এবং এই কারণে আন্ডারগ্র্যাডে যদি কেউ বেসিক গুলোকে ক্লিয়ার করে আসে, খুব স্ট্রং বেসিক নিয়ে আসে, তার জন্য হয়তো ইজিয়ার হয় গ্র্যাড লেভেলের রিসার্চ গুলোতে খুব ভালো আউটপুট দেয়া। তো এটা আমার একটা আউটলুক এখানে আসার পরে। মানে আমি আরেকটু ফোকাস করে যদি জিজ্ঞেস করি, তার মানে আন্ডারগ্র্যাড থেকে রিসার্চের সাথে কানেক্টেড হওয়াটা কি বলছো যে খুব ইম্পর্টেন্ট টু পারসু ফর দ্য হায়ার স্টাডিজ জি অ্যাব্রড? মিস, জি সেটা অবশ্যই। যদি আন্ডারগ্রেডে কেউ কিছু রিসার্চের কাজের সাথে ইনভলভ হতে পারে, তাহলে সে হয়তো রিসার্চ সম্পর্কে একটা আইডিয়া পাবে যে কিভাবে রিসার্চ করতে হয়, অ্যাটলিস্ট হাউ টু ডু রিসার্চ এতটুকু যদি জেনে আসতে পারে, দেন হি ক্যান লাইক হি অর শি ক্যান ডু বেটার ইন গ্র্যাড লাইফ। থ্যাংক ইউ। আমরা এই টপিক নিয়ে আবার আসবো। আমি এখন চলে যাচ্ছি আঞ্জুমানের কাছে। আঞ্জুমানের স্টোরিটা হচ্ছে, ও জাস্ট রিসেন্টলি ইউএসএ তে ওর মাস্টার্সটা শুরু করেছে, এবং ইন্টারেস্টিংলি কোভিড পিরিয়ডে যখন মানে পুরা পৃথিবী মোটামুটি স্থবির, মানে এরকম একটা সময় সে কিভাবে তার এই অ্যাপ্লিকেশন প্রসেসটা পার্সু করলো, কিভাবে সে প্রফেসরদের সাথে যোগাযোগ হলো, এই স্টোরিটা আমি আঞ্জুমানের কাছ থেকে শুনতে চাই। মানে তোমার যে প্রসেসটা, অ্যাপ্লিকেশন প্রসেস ডিউরিং দ্য প্যান্ডেমিক। তুমি বোধহয় মিউট হয়ে আছো আঞ্জুমান। থ্যাংক ইউ আপু, আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল 2017তেই, কিন্তু তারপরে হচ্ছে বিভিন্ন প্রফেশনাল কারণে বা ব্যক্তিগত কারণে আমি আমার জার্নিটা কমপ্লিট করতে পারিনি। তো আমি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে ছিলাম। 2 বছর জব করার পরে আমি আসলে প্রফেশনাল প্রয়োজনে আমাকে হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করতে হয়েছিল, বাট ডিউ টু পেন্ডেমিকের কারণে আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টপড হয়ে যায়। তো পেন্ডেমিক শুরু হওয়ার পরে সারা পৃথিবীতেই তো আমরা সবকিছুতেই খুব স্টপড হয়ে গিয়েছিলাম, বাট আমি আমার প্রফেসরের সাথে রেগুলার কানেক্ট ছিলাম। এবং 1 বছর পরে যখন ফেব্রুয়ারিতে সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো, তখন আসলে আমি আমার প্রফেসরের সাথে আবার রেগুলার তো যোগাযোগই ছিলাম, কিন্তু এরপরে আমি খুব ভালোভাবেই আমি আমার ইচ্ছাটা, আমার মোটিভেশনটা কাজে লাগিয়ে আমার সবকিছু অবস্থা জানালাম। তো এর কারণে ইউএসএ তে কিন্তু খুব প্রভাব পড়েছিল করোনার কারণে। তো ফান্ডিং এর অ্যাভেলেবিলিটি ছিল না। তো আমি এত দ্রুত এত অল্প সময়ের ভেতরে বাংলাদেশ থেকে ইউএসএ তে এসেছি, যেটা আমি তো আপনার সাথে শেয়ার করেছিলাম। তো এটা আসলে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। অনেক আমি মোটিভেশন, চাচ্ছি অনেক তুমি এটা একটু আমাদের অডিয়েন্সের সাথেও শেয়ার করো, কারণ তোমার জার্নিটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং। ইয়াস, থ্যাংক ইউ আপু। তো আমি প্রথমে একটা কথা বলতে চাই, আসলে সাহস হারানোটা ঠিক হবে না, মনে সাহস রাখতে হবে। আর আমার ব্যাপারটা ছিল যে আমি যখন প্রথম আমার মানে ফার্স্ট আমি শুনি যে আমার ফান্ডিংটা এপ্রিলের পর আর থাকছে না, আমাকে আসতে হলে জানুয়ারির 19 তারিখের মধ্যেই ইউএসএ তে পৌঁছতে হবে। ইন দ্য মিন টাইম আমি কোনো ইন্টারভিউ ডেট পাচ্ছিলাম না, কারণ আমি আমার I-20 পাই ডিসেম্বরের 18 তারিখে। সেই সময় জানুয়ারির 22 তারিখ পর্যন্ত কোনো ইন্টারভিউ ডেট খালি নাই। মানে আমার অবস্থা এত খারাপ ছিল, আমি খুব সবার সাথে খুব দ্রুত কন্টাক্ট করার চেষ্টা করি যারা ফল 20 থেকে স্প্রিং 20 তে রেফার করেছে। তো ইন দ্য মিন টাইম লাকিলি আমি একজন আপু একজন ভাইয়াকে পেয়ে যাই, যারা আমাকে খুবই হেল্প করেন। তো তাদের সহযোগিতায় আমি কন্টিনিউয়াস ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য ফোকাস করি ইউএস এম্বাসির পেজে। যাক, জানুয়ারির 6 তারিখে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি একটা ডেট পেয়ে যাই। ওই ডেটটা পাওয়ার পরে আমার হাতে খুব কম সময় ছিল। এই অল্প সময়ে আমি খুব দ্রুত আমার বাংলাদেশের প্রফেশনাল কাজগুলো গুছিয়ে আমি জানুয়ারির 6 তারিখে ইন্টারভিউ ফেস করি, এবং ইন্টারভিউর দিনই আমি আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে যাই। তো পরে মুহূর্ত 1 সপ্তাহটা ছিল আরো বেশি আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমার পাসপোর্ট রিসিভিং সেন্টার ছিল চিটাগং। আমি যেহেতু চিটাগং দিয়েছি, আমি চিটাগংয়ে ব্যাক করে আমার আমার ইন দ্য মিন টাইম আমার হাতে মাত্র 7 দিন আছে। এই 7 দিনে ভিতর আমাকে ফ্লাই করতে হবে। আমি আমার সব কাজগুলো গুছানো শুরু করি, কিন্তু আমার পাসপোর্ট হাতে আসে না। আমার পাসপোর্ট হাতে আসে থার্সডে, আমি ফ্লাই করি স্যাটারডে মর্নিং এ।
তো আমার মানে কি পরিমাণ স্ট্রেস, কি পরিমাণ স্ট্রাগল গিয়েছে আসলে আমি ২ সপ্তাহ আমি খুব বলতে গেলে সিকের মতোই হয়ে গেছিলাম। কারণ আমাকে ১৯ তারিখ রিপোর্ট করতে হবে। ১৯ তারিখ রিপোর্ট করতে যদি আমি না পারি, আমার এখানে সমস্যা হয়ে যাবে ইউএসএ তে। তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রফেসরের সহযোগিতা, আমার প্যারেন্টস, আমার ফ্যামিলির সহযোগিতা, ইন দ্য মিন টাইম আমার এই প্রসেসের সাথে যারা জড়িত ছিল তাদের সবার সহযোগিতায় আমি ১৯ তারিখে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে রিপোর্ট করি এবং আমি ১৬ তারিখ বাংলাদেশ সময় সকালে ফ্লাই করি। আমি ১৭ তারিখ আর এখানে ১৬ তারিখ সময় রাতে আমি নিউ ইয়র্কে পৌঁছাই। দেন নিউ ইয়র্ক থেকে আমি জর্জিয়াতে চলে আসি। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট জর্জিয়াতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে মাস্টার্স শুরু করেছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং বর্তমানে আমি যেখানে আছি আমি সবচেয়ে বেশি আরো কৃতজ্ঞ আমার বর্তমানে যিনি আমাকে সাপোর্ট করেছেন এখানকার একজন বাংলাদেশী আপু। উনি বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে মাস্টার্স শেষ সেমিস্টারে আছেন। তো এখানে এসে ওনার সহযোগিতায় আমি স্বাভাবিকভাবে লাইফ আবার স্টার্ট করতে শুরু করেছি। এই আমার সংক্ষিপ্ত জার্নি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তার মানে আমরা যে মেসেজটা পেলাম আঞ্জুমানের কাছ থেকে যে অ্যাডমিশন এবং প্রফেসরের সাথে কমিউনিকেশনটা হচ্ছে কি, এটা যদি ঠিক থাকে বাকি যে লজিস্টিক ব্যাপারগুলা এগুলা আসলে হয়েই যায়। একটু হয়তো কষ্ট হয়, একটু প্রেশার পড়ে, বাট আলটিমেটলি কিন্তু এটা হয়ে যায়। মেইনটা হচ্ছে অ্যাডমিশন এবং প্রফেসরের সাথে কমিউনিকেশনটা। আমরা এখন একটু আমাদের অ্যানোনিমাস যেই কোয়েশ্চেন গুলা ছিল তার থেকে একটা দুইটা কোয়েশ্চেন নিয়ে নিই। একটা কোয়েশ্চেন ছিল আন্ডারগ্রেডে যদি রিটেক থাকে কোনো কোর্সে, এটা কি হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা? আহ না, এটা আসলে প্রভাব পড়ে না। কারণ হচ্ছে আমার নিজের আন্ডারগ্রেডে আমার কিছু সাবজেক্টে কারণ যেহেতু আমি ১ম দিকে ভর্তি হওয়ার পর আমার আসলে ম্যাথমেটিক্স এর প্রতি আগ্রহটা কম ছিল। আমি যখন 3rd ইয়ারে উঠি তখন আস্তে, আস্তে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সটা আমি মেজর গ্রহণ করি। সেক্ষেত্রে তখন আমার আগ্রহটা জন্মে এবং তখন থেকে আমার রেজাল্ট গুলো ভালো হতে শুরু করে। তো যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, আমি ম্যাথমেটিক্স এর অনেকগুলো মেজর কোর্স নিয়েছিলাম। সো বাংলাদেশের সাথে আসলে ইউএস এর মাস্টার্স পর্যায়টাই আমি জানি। তো অনেক সিগনিফিকেন্স ওভারল্যাপ থাকে। বাট আমাদের যেহেতু অনেকগুলো ক্রেডিট আর্ন করে ফেলতে হয়, যেটা ইউএসএ তে যারা আন্ডারগ্রেড পড়ে ওদেরও কিন্তু হয়তো এত ক্রেডিট নিতে হয় না। সো এক্ষেত্রে আমি যেহেতু মাস্টার্সে আমি কিন্তু এটা সেকেন্ড মাস্টার্স করছি। সো আমার অলরেডি আন্ডারগ্রেডে এবং মাস্টার্সে অনেক ক্রেডিট আর্ন হয়ে গিয়েছে। এবং ডাব্লিউএস টা যখন আমি করেছি তখন দেখা গিয়েছে আমার সিজিপিএ টা বাংলাদেশের তুলনায় একটু বেড়ে গিয়েছিল। যেটা আমাকে খুব হেল্প করেছিল। আর প্লাস জিআরই স্কোরটা যদি ভালো থাকে বিশেষ করে কোয়ান্টিটিভ সেকশনটা সেক্ষেত্রে আমার মনে হয় না অ্যানালিটিক্যালটা ওরা যাচাই করে ফেলে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার হয়েছে কোর্স যখন চুজ করতে হবে যেমন আমার অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর সাথে এখানে সিগনিফিকেন্স ওভারল্যাপ ছিল বাট আমার আন্ডারগ্রেডের কোর্সগুলোর সাথে এখানে যথেষ্ট মিল ছিল। আচ্ছা আচ্ছা। সো আমি আশা করি আমাদের এই সেশনটা যেহেতু ইউটিউবে লাইভ হচ্ছে, যে আমাকে কোশ্চেনটা পাঠিয়েছে সে অলরেডি উত্তরটা পেয়ে গিয়েছেন। আমরা আবার ব্যাক করি নুসরাত আপুর কাছে। নুসরাত আপু, আপনি যদি একটু টিপস হিসেবে বা সাজেশন হিসেবে আমাদের কারেন্ট যেই আন্ডারগ্রেড স্টুডেন্টরা আছে তাদেরকে বলতেন যে অ্যাকচুয়ালি আন্ডারগ্রেড লেভেলে তাদের কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, এরকম মানে টপ আইভি লিগ বা এরকম টপ ইউনিভার্সিটিতে তারা যদি এন্ড আপ করতে চায়, তারা যদি ওখানে পড়াশোনা করতে চায়, তো মানে কেমন করে ছোটবেলা থেকে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত? আচ্ছা, এখানে আমি শুরুতে একটা কথা বলি যে আন্ডারগ্রেডে যখন মানুষজন পড়তে আসে বাংলাদেশে স্পেশালি, তখন মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখি যে স্টুডেন্টরা আসলে ওরকম একটা স্বচ্ছ ধারণা নিয়ে যে আন্ডারগ্রেড করতে ঢোকে, ব্যাপারটা তা হয় না। দেখা যায় যে ফ্যামিলির প্রেশার থাকে অনেক সময় যে তোমাকে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে বা সায়েন্সের কোনো একটা টপিকে পড়তে হবে, বা মানে বেসিক্যালি আমাদের যেভাবে করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা আমাদের যে সাবজেক্টগুলোকে টপ প্রায়োরিটি দেওয়া হয় ওখানে দেখা যায় যে আগে থেকে মানে মেন্টালি বাচ্চাদেরকে প্রিপেয়ার করা হয় যে তুমি ওখানেই পড়বে বা তুমি বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এভাবেই হবে বা এরকম কিছু।
তো অনেক সময় দেখা যায় যে আন্ডারগ্র্যাড পড়তে যাওয়ার পরে অনেকে বুঝতে পারে যে যে টপিকে সে পড়তে এসছে সেই টপিকটা ভালো লাগছে না, সে মন বসাতে পারছে না, সে স্ট্রাগল করে, অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো সেই ক্ষেত্রে যাদের কেস এরকম যে যে সাবজেক্টে এসে পড়াশোনা করছে সেটা ভালো লাগছে না, অন্য কোনো একটা সাবজেক্টে গেলে হয়তো ভালো লাগবে বা মন অন্যখানে পড়ে আছে, তাদের জন্য হচ্ছে সাজেশন থাকবে যে আন্ডারগ্র্যাড কমপ্লিট করো। আর এখন এখন দুনিয়াটা আসলে এরকম যে যে যাই পড়তে চায় তার আসলে সেখানে পড়ার সুযোগ থাকে, যেভাবেই হোক না কেন একটা না একটা ব্যবস্থা হয়ে যায়, যেটা তামান্না আপু একটু আগে বলছিলেন। তো সেরকম যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি আন্ডারগ্র্যাড যে টপিকে পড়ছি আমি মাস্টার্স বা হায়ার স্টাডিজ আমি ডিফারেন্ট টপিকে যাব, তখন আন্ডারগ্র্যাড থেকে আসলে এইটা একটু খোঁজা শুরু করতে হবে যে আমার আসলে কি করতে ভালো লাগে বা আমার কি পড়তে ভালো লাগে। ইন্টারনেটের যুগ, সবকিছুই অ্যাভেলেবল, এবং এই যে জুম কালচারের কারণে মানে আমি যেটা বলি যে কোভিডের সাপে বর, এত চমৎকার চমৎকার লেকচার সেশন হচ্ছে, এমন চমৎকার চমৎকার মানুষজন, মানে আমরা বিভিন্ন বড় বড় প্রফেসরদেরকে পাচ্ছি তাদের কথা শোনার জন্য বা তাদের কাজের সাথে পরিচিত হওয়ার জন্য। এই সুযোগটাকে যদি কাজে লাগানো যায় যে হ্যাঁ ঠিক আছে, আমার যেটা আমি আন্ডারগ্রেডে পড়ছি আমার ভালো লাগছে না, বাট আর কোন কোন টপিকে মানুষজন কাজ করছে, কি পড়ছে, কেন পড়ছে, বা তারা আসলে কি অ্যাচিভ করার চেষ্টা করছে এই এই পার্টিকুলার তারা যে লাইনে কাজ করছেন সেটা থেকে। তো এটার একটা যদি ধারণা আন্ডারগ্রেডে নেওয়া যায় তখন হচ্ছে একটু গাইড করতে হেল্প করে। আবার অনেক সময় এটাও হয় যে হয়তো পড়তে এসে ভালো লাগছে না, কিন্তু দেখা গেল যে এই পার্টিকুলার যে সাবজেক্টই পড়তে এসেছি সেই পার্টিকুলার ওই সাবজেক্ট থেকেই হয়তো একটুখানি এদিক সেদিক যে অন্য আরেকটা টপিকের সাথে মার্চ করে অন্য আরেকটা নতুন ডিসিপ্লিনে জাম্প করা যায়, যেটা হয়তো যা পড়ছি এখন তার সাথেই অ্যালাইন্ড, বাট ওটাতে মজা আর একটু বেশি। তো এই যে এই নলেজ গুলা নেওয়ার জন্য আসলে আন্ডারগ্র্যাড থেকে একটু চোখ কান খোলা রাখা যেটাকে বলে সেটা করতে হবে। আমরা তো প্রচুর সময় হচ্ছে ইউটিউবে, ফেসবুকে এগুলাতে কাটাই। তো এখন ফেসবুকে প্রচুর এডুকেটিভ আমি বলবো যে গ্রুপস খোলা হয়েছে যেখানে এগুলো নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আমরা যেমন খুব খুব চমৎকার কিছু গ্রুপস আছে, যেমন হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার নিয়ে কাজ করছেন এরকম একটা গ্রুপ হচ্ছে একটা আছে, তারা কিছুদিন পরপরই হচ্ছে লেকচার সিরিজ বের করছেন। তারপরে হচ্ছে রিফিউজি স্টাডিজ নিয়ে কাজ হচ্ছে, খুব চমৎকার একটা গ্রুপ আছে। এরকম বিভিন্ন গ্রুপের সাথে মানে যে গ্রুপগুলো থেকে আসলে কিছু জানা যাবে সেরকম গ্রুপগুলোতে যদি ঢুকতে পারি, এবার এত সময় কাটাচ্ছি ইউটিউবে ভিডিও দেখে, এত চমৎকার চমৎকার লেকচার আছে বড় বড় প্রফেসরদের ইউটিউবে, সেগুলো থেকে যদি একটু আমরা দেখি বা জাস্ট খুঁজে বের করা যে নিজের পছন্দের জায়গাটা কোনটা, সেটার জন্য আমার মনে হয় আন্ডারগ্র্যাড একটা খুব ইম্পর্টেন্ট সময়। এটা একটা। আর যারা পছন্দ করছেনই যে হ্যাঁ আমি যা পড়তে চাই আমি সেটাই পড়ছি এবং এটার উপরই আমি বিল্ড অন করবো আমার হায়ার স্টাডিজে, তাদের কাজটাও এটার কাছাকাছি হবে, কিন্তু তাদের হচ্ছে গিয়ে ডোমেইন খুঁজে বের করতে হবে যে আমরা বড় করে যদি বলি আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, এটা তো একটা বিশাল জায়গা, এটার মধ্যে কতগুলো ভাগ আছে, HCI আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সবগুলো মানে এক একটা তো আপনি যেদিকেই যাবেন সেদিকে এক মানে বিশাল ব্যাপার। তো আন্ডারগ্রেডে থাকতেই যদি একটুখানি বোঝা যায় যে ভালো লাগাটা কোনখানে, একটা তো হচ্ছে গিয়ে সময়ের ধাক্কা বা সময়ের ক্রেজ, মেশিন লার্নিং, AI এখন চলছে, কিছুদিন আগে ডেটা ছিল, ডেটা মাইনিং ছিল, ডেটা মাইনিং এখনো আছে। তো এই যে একটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে কি চলছে সেটার উপরে বেস করে পড়তে আসা, আর একটা হচ্ছে নিজের মন থেকে ভালো লাগছে কোনটা, বা আমার দেশের থেকে আমি আমার দেশের উপরে যদি আমি কাজ করতে চাই, আমার দেশকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে কোন ডোমেইনটা কিভাবে করে করতে পারে, মানে যার যেভাবে করে আসলে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার ইচ্ছা, এটার অ্যারাউন্ডে হচ্ছে গিয়ে তখন একটু আন্ডারগ্র্যাডে থাকতে পড়াশোনা করতে হবে এবং জানতে হবে। আন্ডারগ্র্যাডের বেসিক ইয়েটা থাকে হচ্ছে গিয়ে আপনাকে প্রিপেয়ার করা, যাতে আপনি মোটামুটি একটা হোলিস্টিক ধারণা নিয়ে আপনি হায়ার এডুকেশনে যেতে পারেন, যে ঠিক আছে মোটামুটি আমি ফিল্ডটা জানি, এরপর আমি স্পেসিফিক্যালি একটা ফিল্ড বা দুইটা ফিল্ড বা মাল্টি ডিসিপ্লিনারি কোনো একটা জায়গায় কাজ করব। তো ওই কোথায় কাজ করব ওই জায়গাটাকে একটুখানি বোঝার জন্য আমি বলবো যে এই সময়টাতে একটু জোর দেওয়া উচিত।
প্রচুর পড়াশোনা করা উচিত আন্ডারগ্র্যাডে। আমরা সবসময় মনে করি যে আন্ডারগ্র্যাড হচ্ছে গিয়ে সব থেকে ফান টাইম, এবং এই সময় যত আর সময় পাওয়া যাবে না এত ঘোরাঘুরি করার, আর সময় পাওয়া যাবে না এত, তবে এটাও ঠিক আর সময় পাওয়া যাবে না এত পড়াশোনা করার। সো ওইটাকে একটু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন আপনি। আমরা এখন চলে যাচ্ছি মনীষা দির কাছে। হ্যালো মনীষা দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। কি খবর, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা মনীষা দিদির কাছে কোশ্চেন রাখবো। উনি হচ্ছে অনেকদিন বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে পড়াশোনায় যে ব্যাক করাটা, এই ট্রানজিশনটা কেমন ছিল, আপনার এক্সপেরিয়েন্স, এবং এখানে কি কি চ্যালেঞ্জেস ছিল, এইটা আমরা একটু আপনার কাছে শুনতে চাবো। আচ্ছা, ধন্যবাদ প্রথমেই তামান্না এই সুযোগটা দেওয়ার জন্য। আমি আসলে ইন্ডাস্ট্রি বলা যাবে কিনা এটাকে, আমার এখানে এসে অবশ্য এটাকে ইন্ডাস্ট্রি বলা হয়, কিন্তু আমি আসলে কাজ করেছি ডেভেলপমেন্ট সেক্টরে। আমি দীর্ঘদিন জাতিসংঘের ইউএনডিপি এবং ইউএন মিলেনিয়াম ক্যাম্পেইনে কাজ করেছি। তারপরে আমি কাজ করতাম অ্যাকশন এইডে, তারপরে অক্সফামে আসার আগে আমি অক্সফামে ছিলাম। এ দুটো ইন্টারন্যাশনাল এনজিও আর কি। তো ওখানে যেটা ছিল যে আমি পড়াশোনা করেছি অ্যানথ্রোপোলজিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো সেটা বহু বছর আগের আর কি, মানে আমাদের কিছুদিন আগে 25 বছর পূর্তি হলো, আমি ফার্স্ট ব্যাচে ছিলাম। তো এটা আসলেই একটা ব্যাক, এবং আমি ভাবছিলাম যে আচ্ছা এটা কাইন্ড অফ আর্লি রিটায়ারমেন্ট নেওয়ার মতো আমার কাছে, যে আফটার সার্টেন এজ 18-20 বছর কাজ করার পরে তাহলে এখন একটা ব্রেক নেওয়ার সময় কাজের থেকে। এবং আমি আমার এটা কাইন্ড অফ রিটায়ারমেন্ট প্ল্যান বলা যেতে পারে, যে আমি রিটায়ারমেন্টের সময় যে আমি পড়াশোনার সময়টা যেভাবে আমি পেতে চেয়েছিলাম। একটু আগে আমি শুনছিলাম নুসরাত উনি বলছিলেন যে আন্ডারগ্রাজুয়েট মানে পড়াশোনার সুযোগ পাওয়া। তো আমি যখন কাজ করতাম দেখতাম যে অনেক রিসার্চ প্রজেক্ট বা অনেক কিছু আমরা করি বা সেগুলো ম্যানেজ করার সুযোগ হয়। যেমন আমি যেহেতু কাজ করেছি, আমার মূলত আমার দায়িত্বটা ছিল অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, পলিসি, গভর্নেন্স রিলেটেড, এবং এই ধরনের স্টাডিজ এবং এই ধরনের প্রচুর ইভালুয়েশন, এরকম ধরনের কাজগুলো ছিল। আমি শুরু করেছিলাম মনিটরিং ইভালুয়েশন দিয়ে। তো সেখানে কাজের ক্ষেত্রে কিন্তু আমরা গবেষণা করতাম বা পড়াশোনা করতাম, কিন্তু যেটা আমার অতৃপ্তি থেকে যেত যে আমি আসলে কোনো বিষয়ের গভীরে যাওয়া বা ওইটাকে আরো যে মেলানো বা বিভিন্ন সোর্স থেকে আইডেন্টিফাই করা, সেটা আসলে হয়ে উঠতো না সময়ের কারণে। মেইনলি আরেকটা জিনিসের কারণে হতো না, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনের এক একটা অবস্থান থাকে, এক একটা বায়াসনেস থাকে। তো যেটা আমরা আসলে একাডেমিক মানে ইয়েতে যেটা করা হয় যে নানান রকমের সোর্সের ভেরিফিকেশন বা ওইভাবে করে করা বা একটা জিনিস নিয়ে দীর্ঘদিন ধরে করা, সেই সুযোগটা কম ছিল। তো আমি যে কারণে আসলে ওইখানে ওইটার একটা ছিল, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমি দেখতাম যে আমাদের কিন্তু ইনসাইট প্রচুর প্র্যাকটিশনারদের, যেই ফিল্ডেই আছে না কেন। তো তাদের যে অভিজ্ঞতাটা আসে মানুষের সাথে কথা বলা থেকে বা বিভিন্ন রকম কাজের সুযোগ থেকে বা কোনো একটা প্রজেক্ট ডিজাইন মানে এটা প্র্যাকটিস করা থেকে, যেমন মোবাইল টেকনোলজি নিয়ে অনেক প্রজেক্ট হচ্ছে এখন, বা মানে অনেক রকমের গবেষণার কাজ হচ্ছে, পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ হচ্ছে। কিন্তু যেটা হয় যে একাডেমিয়ারা কেমন একটু বলে যে আচ্ছা এরা তো প্র্যাকটিশনার, তো এরা প্র্যাকটিশনার, এরা এবং আমরা ওই যে ওরা আর তারা, এই ডিভিশনটা আসলে খুব আছে আর কি। তো আমার মনে হতো যে আমি এতদিন ধরে যে কাজটা করছিলাম এটা আসলে আমি বলতে চাই বা এটা এক্সপ্রেস, এটার ভ্যালু আছে অনেক, এবং কিভাবে একাডেমিয়া আর প্র্যাকটিশনারদের একটা ব্রিজ করা যায়। এটা একটা নতুন কনসেপ্ট আসছে যে ওইখান থেকে যাতে বিভিন্ন রকমের লেয়ারের আসলে কানেকশনের ব্যাপার। তো যেই কারণে আমি আসলে বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন মেড ইন মাই লাইফ। সো আমি থরলি এনজয় করতেছি। আর একটা জিনিস ছোট আছে, আমি বড় হয়েছি হচ্ছে গিয়ে মানে আমার বাবা মা সব মানে 14 গোষ্ঠী আসলে মাস্টার, মানে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ডে। তো আমার একটা ইয়ে ছিল যে আমি জীবনেও কোনোদিন মাস্টারিতে যাব না, বা জীবনেও কোনোদিন ওই পড়াশোনা মানে এটা করতে হয় বলে আমার বাবা এরকম মাস্টার, তো কাজেই একটু মাস্টার্স না পাস করলে কেমন হয়, তো যে কারণে আমার কন্টিনিউ করা, নাহলে আচ্ছা করার ওই সময় ওইটা ছিল না। প্লাস বড় হয়েছে যেহেতু ওইখানে আমার বাসা পার হলেই ইউনিভার্সিটি, বাসা পার হলেই স্কুল, এরকম জায়গায় বড় হয়েছি। তো ওই যে হল লাইফের মজা বা স্টুডেন্ট লাইফের যে মজা
আসলে আমি এটা থেকে বলবো বঞ্চিত ছিলাম, তো ওগুলা দেওয়ার জন্য আমার রিটায়ারমেন্ট লাইফে আমি আসলে পিএইচডি করতে চলে আসলাম। ভাবলাম নিজের এটা কি করবো, বড়লোক তার থেকে এটাই পিএইচডি বরঞ্চ স্টুডেন্ট ভালো। আমাদের। এই নোভা বড়লোক পিএইচডি স্টুডেন্ট, মানে বড়লোক গ্র্যাড স্টুডেন্ট হওয়ার জিনিসপত্র কেউ জানতে চাইলে। হ্যাঁ, তো বুড়া বয়সে কেউ পড়াশোনা শুরু করতে চাইলে আমার মতো, মানে আমি যখন আসছি তখন সবাই মানে বলতেছে যে তুমি তো আসলে বোকা, মানে ওয়েল বোকা বলবো না, আরো খারাপ করে বলছে, আমি এক্স্যাক্টলি সেটাই বলি, বলছে আপনি একটা গাধার মতো কাজ করতেছেন, সুন্দর করে বলতেছে এবং গাধা শব্দ বলে বলছে। আপনি অলরেডি যে পজিশনে কাজ করেন সেটা তো মানুষ পিএইচডি করে এসে তারপরে করে, তা আপনি তো এখন অলরেডি ওখানেই আছেন, তাহলে আপনি পিএইচডি করতে যাচ্ছেন কেন? এটা পুরোপুরি সময় নষ্ট। তো যাই হোক এগুলো ছিল, কিন্তু আমি বলবো যে এটা বেস্ট ডিসিশন। যদি কেউ থেকে থাকে প্র্যাকটিশনাররা, কোনো বয়স নাই আসলে, এটা ইফ ইউ ফিল লাইক ডুইং ইট জাস্ট গো ফর ইট। মানে আমি বলবো যে আমি খুব এনজয় করছি। সেটাই, মানে প্যাশনটাই হচ্ছে আসল। প্যাশন মানুষকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। আমরা এখন কিছু কোশ্চেনে চলে যাই, আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন এসে জমে গেছে। একজন জানতে চেয়েছে হাউ টু মেক আওয়ার সিভি ওয়াও। আমি এটা মানে সব স্পিকারদের জন্য ওপেন করে দিচ্ছি। হাউ টু মেক দ্য সিভি ওয়াও ফর একাডেমিয়া, লাইক ফর অ্যাপ্লাইং টু অ্যাব্রড। কে প্রথমে বলবেন? হ্যাঁ, নুসরাত আপু আপনি শুরু করতে পারেন, সবার পার্সপেক্টিভ থেকে। আমি শুরু করলে দেখা যাবে পুরো সিভি আমি এক্সপ্লেন করে ছেড়ে দিচ্ছি, সো বেটার আগে আপুরা অন্যরা বলুক, তারপরে আমি বলবো। পয়েন্ট মিস গেলে আমি সেটা বলে দিব। আচ্ছা, আমি যেহেতু ইমার্জিং, আমি বলি যে কিভাবে এখানে বলে বা মোনাশে আমি পড়ছি, আমি পিএইচডি করতে এসেছি মোনাশে। তো আমাদের এখানে একটা ভালো জিনিস আছে যে সেটা হচ্ছে যে ক্যারিয়ার কানেক্ট। তারপরে মানে এখানের মানে হচ্ছে স্টুডেন্টদের জন্য না নানান রকমের ওয়ার্কশপ বা কনসালটেশন করে। তো ওরা যেটা বলে এবং সেটা একটু আলাদা আমি বলবো। আমি মানে ডেভেলপমেন্ট সেক্টর ওইখানে যখন কাজ করেছি, তো ম্যানেজার হিসেবে অনেক জায়গায় রিক্রুটের সুযোগ হয়েছে বা হয়তো যারা কনসালটেন্ট তাদেরকে করেছি, কিন্তু একাডেমিক ফিল্ডে জানি না। কিন্তু এখানে এসে আমি দেখলাম, যেহেতু আমি এখন টিচিং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি, ভাই ওরা যেটা চায় যে সিভিটা হবে খুব সংক্ষিপ্ত, 2 পেজের, আমাদের মতো বিশাল 14 পেজের রচনা না বা 6 পেজের বা 7 পেজের এরকম বড় জিনিস না, ছোট। এবং আরেকটা জিনিস চাই যেটা যে ওরা যেটাকে বলে যে আমার মিলাতে হবে যে আমার ওইখানে বিজ্ঞাপনে যে জিনিসটা, যে কোয়ালিফিকেশনটা চাচ্ছে, যে কন্টেন্ট এবং স্কিল এই দুটো জিনিস তার আছে কিনা, সেইটা 2-4টা ছোট ছোট এক্সাম্পলে তারা দেখতে চায় এবং দরকার হলে তাহলে তারা আর কি জেনে নিবে আর কি, শর্ট লিস্ট করার জন্য এটা। এবং আরেকটা জিনিস খুব এখানে আসছে কথাটায়, সেটা যে কোনো সেক্টরেই আমি বলবো, কিন্তু একাডেমিক সেক্টর এখানে আমি দেখছি, সেটা হচ্ছে বলে যে পার্সোনাল একটা ব্র্যান্ডিং, মানে সে কিভাবে অন্যদের থেকে আলাদা। সো মানে অনেকেই আছে, ধরা যাক আমি পড়ছি বা আমার মতো আরো অনেকে, হয়তো 10 জন আমার সাথে এক জায়গায় করছে, তো তাদের থেকে আমি কোথায় আলাদা। তো এইটার বোধহয় একটা সিভিতে রিফ্লেকশনের ব্যাপার আছে, আমরা যখন করি তখন হয়তো এটা ওইভাবে হয়তো অতটা আসে না বা একটা ব্যাপার আছে। আর থার্ড আর একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় অনেক জিনিস দেই যেটা আমাদেরকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করলে আমরা বলতে পারি না। আমি জানি না এটা অন্য সেক্টরে হয় কিনা, ডেভেলপমেন্ট সেক্টরে আমাকে এটা হরহামেশা ফেস করতে হয়েছে। তো এটা আমি বলবো যে এইখানে এরা ওই অথেন্টিসিটিটা ওটাকে মানে খুব গুরুত্ব দিয়ে পড়ে, মোটামুটি যতটুকু স্ক্যান করে সেটা অনুযায়ী আমার এভিডেন্স থাকতে হবে যে আমি কিভাবে ওটা করছি। তো কাজেই অনেকে যেমন লিঙ্কডইনে বা করে। আরেকটা ইন্টারেস্টিং যে লোকজনের চাকরি খোঁজা থেকে শুরু করে বা চাকরির বিজ্ঞাপন দেয়া বা ইভেন স্কলারশিপের অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো টুইটারে অনেক বেশি আসে। একাডেমিয়ার টুইটার ব্যবহার করে আমি তো হয়ে গেছি পুরা, মানে আমি জানতাম না যে সোশ্যাল মিডিয়াটা কিভাবে ইউজ হয়। তো ওইখানেও অনেক কিছু থাকে, হিন্টস বা টিপস যে তারা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, সেটা থেকে হয়তো প্রোফাইলের কানেকশনটা থাকলে যে লিঙ্কডইন বা মানে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এবং প্রোফাইল এবং কানেকশনটা কেমন সেই অনুযায়ী কি। তো এটাই বলেন আপারা, আমিও শুনতে চাই কিভাবে চাকরি পাওয়া যায়। আর কেউ কিছু অ্যাড করতে চায়? রাফিয়া, আঞ্জুমান। আমি একটু অ্যাড করতে চাই। আমি দিদির কথার সাথে একমত হয়ে বলছি। আমি যখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইন্টারভিউ দিতে যাই,
তো আমার ল্যাঙ্গুয়েজ ওখানে ছিল, আমি রুশ ভাষা শিখেছিলাম 3 মাসের। তো আমাকে রুশ ভাষায় বলেছে, রুশ ভাষায় কিন্তু অনেক ম্যাথমেটিশিয়ান আছে। দেখি তুমি একটা ইকুয়েশন বলো। আমি সরাসরি বলে দিয়েছি, আমি হাই হ্যালোর মধ্যেই আছি ওখানে। তো আমি যেহেতু অনেস্টলি বলে দিয়েছি, তো ওনারা খুব খুশি হয়েছেন। পরে বলছে, আপনাকে একটা কথা বলি, আপনি ভবিষ্যতে প্রফেশনালি অনেক কিছু ফেস করবেন। তো এমন কিছু সিভিতে ইনক্লুড করবেন না যেটা সম্পর্কে আপনার ধারণাটা খুবই ছোট। খুব ফেয়ার থাকবেন। এক্স্যাক্টলি। আপনি রুশ ভাষা জানতে হবে, এটা এমন কোনো মানে আপনার প্রফেশনের মধ্যে এমন কোনো ইফেক্ট ফেলবে না, কিন্তু যেটাই জানবেন সেটা সম্বন্ধে যেন আপনার ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকে। ও দিদির কথার সাথে আমি তো ফেস করেছি, তো আমি একটা বড় লিসন পেয়েছি। তো এই লেসনটা আমি কাজে লাগাতে চাই। এবং আরেকটা ব্যাপার, আমরা তো একাডেমিয়াতে যে ধরনের স্কিল গুলো থাকা দরকার, আমরা যদি কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করি, কোনো রিসার্চ লিঙ্ক থাকে, আমরা অনেক সময় মনে করি সিভিটা আমার বেশি বড় হয়ে যাচ্ছে, বাট না। এক একটা একাডেমিশিয়ানের সিভি, আমার সিনিয়র প্রফেসর আমি দেখেছি 7 পেজ 8 পেজ। তো এটা শুধু বাংলাদেশেই বলে, বাট অন্য জায়গায় কখনো কিন্তু ফেস করতে গেলে আমি এটা ফেস করিনি। সো সিভিতে সবকিছু আমি যা যা করেছি আমার একাডেমিকের সাথে যেগুলো রিলেটেড, অবশ্যই আমি সেগুলো মেনশন করব। যেটা কখনোই বাহুল্যতা বলে কিছু হবে না, ওটা আমার একাডেমিকের সাথে রিলেটেড। কিন্তু আমাদের দেশে বলে, যেমন আমার ক্ষেত্রে বলেছিল, আমি একটা রিকমেন্ডেশন লেটার দিতে গেছিলাম আমার ফর্মার ইনস্টিটিউশনে, এটা আমার ইউনিভার্সিটি না, আদার একটা ইনস্টিটিউশন। আমাকে বলেছে তরকারিতে বেশি লবণ দিলে তরকারি তিতা হয়ে যায়। তো আমি কিছু জবাব দিইনি, কারণ আমার সেরকম তখন প্ল্যাটফর্ম ছিল না। বাট আমার কাছে মনে হয় লবণটা পরিমাণ মতো দিলে তরকারিটা তেতো হবে না। ওই পরিমাণটুকু তো আমি বুঝি কতটুকু আমাকে দিতে হবে। তো আমার এক্সপেরিয়েন্স এটা আর কি। তো নেক্সট আপুরা বলতে পারেন। গ্রেট। থ্যাংক ইউ। রাফিয়া, তুমি একটা কিছু বলতে চাচ্ছ? জি মিস, আমার যেটা মনে হয় যে সিভিটা এরকম হওয়া উচিত যে এটা একটা মিসিং পাজলকে রিফ্লেক্ট করবে। লাইক একটা টিমমেটকে যখন খোঁজা হয় চাকরির ক্ষেত্রে, বা যখন রিসার্চ গ্রুপে একটা গ্রুপমেটকে খোঁজা হয়, তারা যেন ফিল করে যে আপনার মধ্যে ওই কোয়ালিটি গুলাই আছে যেগুলো তাদের গ্রুপের মধ্যে মিসিং। সো ইটস বেটার যে একটু রিসার্চ করে যে ওরা কি ধরনের ক্রাইটেরিয়া খুঁজছে সেগুলোকে যদি ফোকাস করে একটু মানে ওভাবে করে সিভিটা সিভিটা প্রিপেয়ার বানানো করা হয়। যায়, হ্যাঁ, তাহলে হয়তো তারা বেশি ওটাতে মানে ওটা আর কি একটু কাস্টমাইজড এনরিচ সিভি, হবে এটা আর খুব কি। ইম্পর্টেন্ট। মানে ফর ইচ অ্যাপ্লিকেশন সিভি শুড বি কাস্টমাইজড, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নুসরাত আপু কি কিছু অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু অ্যাড করব। আচ্ছা, আমার এখানে একটুখানি আপুদের থেকে আমার এক্সপিরিয়েন্সটা একটুখানি ডিফারেন্ট, তো সেটা আমি শেয়ার করি। আমি যখন সিআরকিউজে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি তখন আমি 2 পাতা সিভি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু আমি যখন হার্ভার্ডে অ্যাপ্লাই করি তখন দেখা গেছে সেই সিভি টেনে মানে বড় হয়ে 8 পাতা সাবমিশন করতে হয়েছিল। তো এটা আমি বলি। সিআরকিউজ যখন আমি মাস্টার্স করছি তখন হচ্ছে মাঝে হচ্ছে আমাকে ইন্টার্নশিপের জন্য আরকি এপ্লাই করতে হয়, এবং ঠিক মানে তখন আ মানে চাকরির জন্য যেভাবে করে করতে হয় ঠিক সেভাবে 2 পাতা সিভি আমি রেডি করেছিলাম। এবং ওই 2 পাতার মধ্যে এক্সাক্টলি আমার কি স্কিল আছে সেটার উপরে ফোকাস করে। আর এবং সেটা কিন্তু আমার সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে ট্রেইনি করা হয়েছে যে তোমার সিভি কিন্তু এরকম দেখতে হবে ইফ ইউ আর লুকিং ফর আ জব ইন অ্যান ইন্ডাস্ট্রি। যখন আমি এপ্লাই করতে আসি হার্ভার্ডে, আমি অবভিয়াসলি তখন আমার প্রফেসরদের সাথে কথা বলি যে আমাকে তোমরা সিভি কিভাবে লিখতে হবে, রেজিউমে কিভাবে লিখতে হবে সেটা সম্পর্কে আইডিয়া দাও। তারা তখন তাদের সিভি আমার সাথে শেয়ার করেছেন, এবং সেখানে যে জিনিসটা তারা আমাকে ফোকাস করতে বলেছে সেটা হচ্ছে এইটা বোঝানো যে তুমি কোন সাল থেকে অ্যাক্টিভ আছো এবং প্রত্যেকটা ইয়ারে তোমার কি অ্যাচিভমেন্ট আছে। মানে এমন কোনো ইয়ার নাই যেখানে হচ্ছে তুমি কিছু অ্যাচিভ করো নাই বা কোনো কাজ করো নাই, মানে আনপ্রোডাক্টিভ ইয়ার যেটাকে বলে। তো সেটা করতে গিয়ে সেটা সেভাবে করে সিভি রেডি করতে গেলে দেখা যায় যে সিভিটা অনেক বড় হয়ে যায়। কিন্তু যদি আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি হায়ার স্টাডিজের জন্য বা এরকম প্ল্যাটফর্মগুলোর জন্য, মানে জবের জন্য না, তখন হচ্ছে আমার একাডেমিয়ার জন্য, তখন আমার মনে হয় যে সিভি লম্বা হলে বোধহয় সেরকম কোনো প্রবলেম নাই, কারণ আমার এটা প্রফেসরদের থেকেই শেখা। এবং যেটা আসলে আমি আমার হার্ভার্ড অ্যাপ্লিকেশনের সময় আমি অ্যাপ্লাই করেছিলাম। তো তখন এটা একটা বিষয় যে মোটামুটি বোঝানো যে আমি অ্যাক্টিভলি কাজ করছি। এবং রাফিয়া যেটা বললো যে মিসিং পাজল, ওইটাও খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে হচ্ছে সিভিতে হাইলাইট করা যেই জায়গাগুলোকে তোমরা হাইলাইট করতে চাও। যেমন ধরো
কোন একটা পার্টিকুলার অ্যাওয়ার্ডের নামটা হাইলাইট করে দেওয়া, সেটা যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটার সাথে অ্যাড করে দেয়া, বা এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপু সিভিতে। এইখানেই আপনাকে একটু জিজ্ঞেস করি, এই আপনি যেটা বলছেন সেটার সাথে আরেকজন কোশ্চেন করেছে আজকে যে তারা এই সেশনে অ্যাটেন্ড করছে, এটা কি তারা সিভিতে লিখতে পারবে কিনা? এটা হচ্ছে একেবারে শেষের দিকে এসে যদি তুমি বলো যে তোমার একটা প্যারাগ্রাফ মানে একটা সেকশন যদি থাকে যে যেই ওয়ার্কশপ বা কমিউনিটি প্রোগ্রাম যেগুলোতে তুমি পার্টিসিপেট করেছো সেগুলো যদি লিস্ট দিতে চাও, তখন সেখানে অবশ্যই তুমি অ্যাপ্লাই মানে এটা ইয়ে করতে পারো। দিস ইজ আ গুড ওয়ে টু এক্সপ্রেস দ্যাট তুমি আসলে অনেকগুলো বড় বড় প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো। সো এটা হচ্ছে কি আমাদের ওরকম আমাদের যে ভাগ করতে হবে যে সিভি প্রথম পৃষ্ঠায় কি থাকবে, দ্বিতীয় পৃষ্ঠায় কি থাকবে, এভাবে করে করে সিভিটাকে আসলে ওই যে ধারাবাহিক নাটকের মতো করে রেডি করা। হ্যাঁ, এবং শেষ পেজে যে যেন সে মানে যে সিভিটা পড়ছে সে যেন একটা ধারণা পায় যে না, দিস গার্ল ইজ লাইক অ্যাক্টিভলি এঙ্গেজড উইথ সো মেনি থিংস, এবং প্রত্যেকটাই আসলে ভ্যালুয়েবল এবং তার রিসার্চ ইন্টারেস্টের সাথে যায়। আমি যেমন এখন যদি আমি একটা কবিতা আবৃত্তির ওয়ার্কশপ করেছি বা আমি একটা নাচের উপর ওয়ার্কশপ করেছি, দিস আর গুড থিংস, বাট যখন ওই যে প্রায়োরিটি সেট করার সময় আসে যে আমি কোন ইনফরমেশন গুলাকে দিব যেটা আসলে ভ্যালু অ্যাড করবে আমার সিভিতে, এবং আমি যদি সেখানে পড়তে আসি যেটার সাথে হয়তো মিউজিকের বা ডান্স এই টাইপের কোনো কিছু রিলেশন নাই, যদি থাকে তাহলে আমি অবশ্যই অ্যাড করব, যদি না থাকে তখন হয়তো আমি সেটাকে নাও দিতে পারি। তো ওইটা আর কি বুঝে বুঝে দেয়া যে আমি কোনটাকে সামনে রাখবো কোনটাকে পিছনে নিব, এডুকেশনটাকে সামনে মানে কোন জায়গা থেকে কি পড়েছি, এবং এই জায়গাটাই ওই যে অনেক সময় মনে হয় যে গ্রেডিংটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, এই জায়গাটাই ওই যে অনেকেই দেখা যায় যে যদিও গ্রেডিং ডাজেন্ট মিন এনিথিং, হ্যাঁ এটা একটা মানে সোশ্যাল সিস্টেম, এটা একটা মানে এডুকেশন সিস্টেমের একটা বার্ডেন বা কিছু, বাট কিছু কিছু জায়গায় এসে ওই শুরুতে প্রথম পৃষ্ঠায় গ্রেডিংটার উপরে চোখ গেল, একটা ইমপ্রেশন তৈরি হয় যে হাউ হ্যাঁ সে মেয়েটা বা ছেলেটা কতটুকুন সিরিয়াস পড়াশোনার ব্যাপারে। আনফর্চুনেটলি ওই সিরিয়াসনেসের প্যারামিটার হিসেবে এখন গ্রেডিংটা দেখা হয়। তো ওইভাবে করে আর কি বুঝা যে সিভিটাকে ভিজুয়ালাইজ করে মানে আমার সিভি দেখতে কেমন হবে সেটা ওয়াইজ হচ্ছে ব্যাকট্র্যাক করে প্ল্যান করা যে তাহলে আমাকে এখন কিভাবে পড়াশোনা করতে হবে বা কিভাবে কাজ করতে হবে। পাবলিকেশন আমি যদি এরকম ইয়ে করি যে আমার ব্যাচেলার শেষ করার সময় যে আমি সিভিটা নিয়ে মাস্টার্সে অ্যাপ্লাই করব, সেটাই আমি 4টা পাবলিকেশন অ্যাটলিস্ট রাখবো। তার মানে কি আমাকে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে আসলে পাবলিকেশনের মধ্যে ঢুকতে হবে, সিনিয়র ভাইয়া আপু টিচার যারা কাজ করছেন বিভিন্ন ইয়েতে তাদের সাথে যোগাযোগ করতে হবে। সো এইভাবে করে আসলে সিভিটাকে প্রডিউস করতে হবে। তো এই যে ওয়াও সিভি আসলে একটা বড় প্রজেক্ট এবং ইট টেকস টাইম। হ্যাঁ, মানে একদিনে বসে এটা লেখা যাবে না, এটা আসলে অনেক দিনের প্রিপারেশন, মাথায় সেই ভিশনটা থাকতে হবে যে আমার সিভিটা কেমন দেখাবে, সেভাবে আগাতে হবে। আচ্ছা, টকিং অ্যাবাউট রিসার্চ, আমাদের আরেকজন কোশ্চেন করেছে যে সে আন্ডারগ্রেড পাস করেছে সিএসই থেকে, কিন্তু তার এখন পর্যন্ত কোনো পাবলিকেশন নাই, তার সিজিপি ইজ প্রিটি গুড 3.5, এবং তার কিছু রিসার্চ এক্সপেরিয়েন্স আছে মেশিন লার্নিং নিয়ে। এখন যেহেতু তার কোনো পাবলিকেশন নাই, is it possible to get funding for higher studies? Open. পাবলিকেশন আসলে কতটা ইম্পর্টেন্ট হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করার জন্য? আমি বলতে পারি একটু মিস, পাবলিকেশন অবশ্যই ইম্পর্টেন্ট, যত থাকবে তত ভালো, বাট আন্ডারগ্র্যাড থেকে যে খুব একটা হাই লেভেলের পাবলিকেশন এক্সপেক্ট করে এখানকার প্রফেসররা সেটাও না ব্যাপারটা। তারা যেটা দেখে যে রিসার্চ পটেনশিয়াল, আলটিমেটলি সে গ্র্যাড লাইফে এসে রিসার্চ করতে পারবে কিনা, তার সেই টুলস গুলো আছে কিনা জানা, তো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো যদি একটু এক্সাম্পল যদি যাও যে রিসার্চ পটেনশিয়াল বলতে আসলে তুমি কি বুঝছো, কিভাবে একজন প্রফেসর বুঝবে যে এর ভিতর রিসার্চ পটেনশিয়াল আছে কিনা? জি, সেক্ষেত্রে মিস ও যদি কোনো প্রজেক্টের সাথে ইনভলভ থাকতে পারে আন্ডারগ্র্যাড লেভেলে, তাহলে সেই প্রজেক্ট নিয়ে হয়তো ও যখন ওর স্কাইপ ইন্টারভিউ হবে প্রফেসরের সাথে তখন হয়তো সেই প্রজেক্টের টপিকে কথা বলতে পারবে, অথবা ওর যে থিসিস থাকবে আন্ডারগ্র্যাডের সেটা যদি পাবলিশ নাও হয় সেই কাজটা নিয়েও কিন্তু ও কথা বলতে পারবে, এবং ও যদি আসলে রিসার্চ টুলস গুলো জানে তাহলে কিন্তু ওর কথার মধ্যেই বের হয়ে আসবে যখন ও ইন্টারভিউ দিবে। তো আমার মনে হয় যে পাবলিকেশন থাকাটা ইম্পর্টেন্ট, আমি থাকলে ভালো, কিন্তু না থাকলে যে খুব একটা সমস্যা হবে সেটাও না, পুরোপুরি সেটা না। That's a great
সাজেশন। আমি একটু রাফিয়ার সাথে যোগ করতে চাই তামান্না, যদি ইয়ে হয়। এটা আসলে এটা ঠিক যে পাবলিকেশন আসলে এটা কি বলবো, এটা খুবই মানে স্ট্যান্ডিং আউট একটা মানে আইডেন্টিটি দেয়, বা এটাতে পেলে অনেক সুবিধা হয়, সেটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে সব লেভেলে এবং সব ফিল্ডে হয়তো সবসময় পাবলিকেশন অতটা নাও থাকতে পারে, কিন্তু যেটা বেসিক জিনিস চায় আমার মনে হয় সেটা কম বেশি সব জায়গায়, সেটা হচ্ছে আইএলটিএস এর স্কোরটা একটা দেখে, এটার একটা ব্যাপার আছে। এবং যখন শর্টলিস্টেড হয় বা যখন একটা কনসেপ্ট চাওয়া হয় বা যে কোনো একটা বিষয়ের জন্য রিসার্চ ফান্ডিং যদি হয়, সেটা পোস্ট গ্রাজুয়েট লেভেলেই হোক বা পিএইচডি লেভেলেই হোক, সেখানে মূলত যেটা চায় যে রিসার্চ করতে চাচ্ছে তার সেই রিসার্চ মেথোডোলজি এবং সেই রিসার্চের ফোকাস বা কনসেপ্টটা বা গোলটা সম্পর্কে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আছে কিনা, এবং সে তার ক্রিটিক্যাল যে থিঙ্কিং অ্যাবিলিটি সেটা তার লেখার মধ্যে রিফ্লেক্ট করতে পারছে কিনা। এইটা আমার মনে হয় যে আমাদের দেশের বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে বাইরে আমরা যারা পড়তে এসেছি, আমি জানি না অন্যদের এক্সপিরিয়েন্স কি, তো এটা আমার জন্য একটা টোটালি মানে ডিফারেন্ট একটা মানে কি বলবো একটা বড় একটা চেঞ্জ ছিল, খুবই বড় চেঞ্জ। এখানে যেমন মাস্টার্স লেভেলে যখন আমরা মানে কোর্সগুলো ডিজাইন, যেহেতু আরেকটা জিনিস আরো বোঝা যাচ্ছে সুবিধার জন্য, যে যখন একটা জিনিস কোর্সে ডিজাইনও করা হয়, আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেটা এক্সপেক্ট করা হয় আর পোস্ট গ্রাজুয়েট লেভেলে যেটা এক্সপেক্ট করা হয় তার মধ্যেও পার্থক্যটা কিন্তু অনেকখানি। এবং সেটার মূলত আসে কিন্তু তার চিন্তাটাকে সে কিভাবে কমিউনিকেট করতে পারছে, তার লজিকটা অরিজিনাল কিনা, সে অন্যদের কাছ থেকে আইডিয়া ধার করলেও সেটা নিজে কিভাবে ইন্টারপ্রেট করতে পারছে, রিলেট করতে পারছে। এই যে জিনিসটা, এটা কিন্তু আমার মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমে সেটা সুযোগটা লিমিটেড, এবং কিছু কিছু সাবজেক্টে আছে, কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, কিছু কিছু টিচার ওখানে এমফেসাইজ দেন, কিন্তু মেইন স্ট্রিমে এখনো আমাদের এডুকেশন সিস্টেমে আসলে অনেকটাই মেমোরাইজেশন মানে মেমোরি কতটা ইয়ে সেটার দিকে বেশি গুরুত্ব দেয়। তো আমি বলবো যে এই জায়গাটায় হচ্ছে গিয়ে বড় চেঞ্জ আসে, মানে তার যখন চেক করা হয় এবং শর্ট লিস্টে দিয়েছে এই ধরনের প্রশ্ন থাকবে, বলবে যে এক্সপ্লেইন করো বা ডিফেন্ড করো, মানে আমাকে কনভিন্স করো, মূলত হচ্ছে তাই। তো সেটা একটা ব্যাপার আমার মনে হয়। পাবলিকেশনের অল্টারনেটিভ হিসেবে কিন্তু আরেকটা জিনিস দেয়া যায়, অনেক সময় অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সাথে রাইটিং স্যাম্পল চায়। তো পাবলিকেশনটা বেসিক্যালি কেন প্রফেসররা দেখতে চায় বা থাকলে কেন ভালো, সেটা হচ্ছে একটা আপু যেটা বললেন, মনীষা দিদি যেটা বলছিলেন, যে এটা একটা সিগন্যাল যে তুমি চিন্তা করতে পারো লজিক্যালি এবং সেটাকে এমন ভাবে প্রকাশ করতে পারো যাতে অন্যান্য মানুষ সেটা বুঝতে পারে। এটাই তো, এটা ছাড়া কিন্তু পাবলিকেশন বেসিক্যালি আর কিসের জন্য দরকার। তো তোমাকে এখন গ্র্যাড স্কুলে যখন নিচ্ছে তখন তারা জানে যে তুমি গ্র্যাড স্কুলে যখন যাবা তুমি বিভিন্ন রিসার্চের সাথে যুক্ত হবা, তোমার বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে এখানে কাজ করা হবে, তোমাকে শার্পেন করা হবে, তোমাকে সুযোগ দেওয়া হবে বিভিন্ন জিনিস নিয়ে নাড়াচাড়া করার। এখন এত কিছু করে তুমি কি বুঝলা কি শিখলা সেটা যদি তুমি কমিউনিকেট করতে না পারো তাহলে তোমাকে কেন নিবে, তাহলে তো ওদের ওখানে তার একজন মানুষকে নিলে ওদের লাভ। তো সেই কারণে হচ্ছে পাবলিকেশন দেখতে চায়। তবে পাবলিকেশন যদি না থাকে এটা নিয়ে মানে হতাশ হওয়ার বা টেনশনে পড়ার কোনো কিছু নাই। তোমার যদি রাইটিং স্যাম্পল থাকে তো কিছু না, তুমি ধরো কোনো একটা পত্রিকায় হয়তো লিখেছো ইংলিশে, অবভিয়াসলি মানে বাংলা লিখলে ওরা তো ওটা বুঝবে না, বা তুমি যদি বাংলায় লিখে থাকো তারপর সেটাকে ট্রান্সলেট করে দাও যে হ্যাঁ এটা আমার রাইটিং স্যাম্পল। অথবা আমরা কিন্তু আন্ডারগ্র্যাড লেভেলে অনেক চমৎকার অ্যাসাইনমেন্ট করি, মাঝে মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট থাকে যে ক্রিটিক্যালি তোমাকে চিন্তা করতে, কোনো একটা প্রবলেম দিল কিন্তু সেটার অ্যারাউন্ডে তোমাকে হয়তো বললো যে তুমি এটা ক্রিটিক্যালি চিন্তা করে 2000 ওয়ার্ডের একটা শর্ট এসে লিখে নিয়ে আসো। তো আমরা আন্ডারগ্র্যাড লেভেলে তো এটার মূল্য বুঝতাম না, যে এইখানে আচ্ছা দিলাম, জমা দিলে একটা গ্রেড দিয়ে দিল, কাহিনী শেষ। কিন্তু এটাকে যদি এভাবে করে চিন্তা করি যে না এই পার্টিকুলার এই অ্যাসাইনমেন্টটা, এবং এখানে তো আবার প্রফেসরদের মানে আন্ডারগ্র্যাডের প্রফেসরদের কিন্তু ফিডব্যাক আবার পাচ্ছি, তো তাদের সাথে একটুখানি কথাবার্তা বলে ওই এসেটাকে যদি আরেকটু ঘষা মাজা করে সুন্দর একটা রাইটিং স্যাম্পল হিসেবে তৈরি করা যায় এবং সেটা অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু প্রফেসর আইডিয়া পাবে যে না এই ছেলেটা বা মেয়েটা সে হচ্ছে চিন্তা করতে পারে এবং চিন্তাটাকে সুন্দর করে লিখতে পারে।
And on other hand, মানে রেফারেন্স লেটারেরও একটা অগ্রিম পদক্ষেপ হয়ে যায় যে প্রফেসরের সাথে একটু ঘষা মাজা করে কাজটা করা হলো, মানে আমি একটু অ্যাড করে দিলাম আর কি। আচ্ছা, আমাদের কাছে আরো কিছু কোশ্চেন আসছে। আন্ডারগ্র্যাডে যদি মানে আন্ডারগ্র্যাডে ট্রান্সফার করে যদি যেতে চায় অ্যাব্রডে, তো সেক্ষেত্রে ফান্ডিং বা IELTS এসব সম্পর্কে যদি কেউ কোনো টিপস দিতে চান, আন্ডারগ্র্যাড লেভেলে যদি ক্রেডিট ট্রান্সফার করে যেতে চায়, এ সম্পর্কে যদি কোনো টিপস থাকে। তো কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন, স্পেশালি আমার জন্য। IELTS বা টোফেল নিয়ে হয়তো বলা যেতে পারে, কারণ এটা আসলে আন্ডারগ্র্যাড লেভেলে যাও বা গ্র্যাড লেভেলে যাও সব স্টুডেন্টদের জন্য মোটামুটি প্রসেসটা সেম থাকবে। তবে ক্রেডিট ট্রান্সফার এবং ফান্ডিং এই ইস্যুটা আমার মনে হয় যারা এটার ভিতর দিয়ে গেছেন তাদের সাথে সরাসরি কথা বললেই ভালো, সব থেকে মানে ভালো, মানে একদম লেজিট আর কি ইনফরমেশন তাদের কাছ থেকে পাওয়া যাবে। তো আমার 2-1 পরিচিত জুনিয়র এবং সিনিয়র তারা ইয়েতে গেছেন, আন্ডারগ্রেডে গেছেন। আপনাদের কারো যদি মানে কেউ যদি চান তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস আমি একটু পরে চ্যাটে দিয়ে দিব, এবং আমি তাহলে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারবো মানে ওই ক্রেডিট ট্রান্সফার ইস্যুগুলা নিয়ে কথা বলার জন্য। তবে IELTS এবং টোফেল এগুলা নিয়ে তো এমনিতে ইন জেনারেল কথা বলতে পারি। আরেকজন আস্ক করেছে অ্যাবাউট স্যাট। আমার মনে হয় এগুলো সবই হচ্ছে মানে আন্ডারগ্রেড লেভেলে যারা আসলে বাইরে গিয়েছে বা ট্রান্সফার করেছে তাদের সাথে যদি কথা বলা যায় তাহলে বেশি ভালো হয়। আরেকটা কোশ্চেন এখানে আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে মাস্টার্স করছে, এখন বাইরে কি সে আবার মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করা ভালো হবে নাকি পিএইচডির জন্য? মানে কি সাজেশন? যদিও সে পিএইচডি করতেই চায়, কিন্তু ডাবল মাস্টার্সটা কি মানে ভালো হবে না ডিরেক্ট পিএইচডির জন্যই তার অ্যাপ্লাই করা উচিত? আমি এখানে শুরু করতে চাই। নুসরাত প্রশ্নটা করেছেন। আমার কাছে মনে হয় যে পিএইচডির ক্ষেত্রে একটা জিনিস মানে আমার শেষ হয়নি এখনো, এবং আমি শেষ করতে পারবো কিনা আমি সেটাও এখনো বুঝতে পারছি না। আমার ফাইনাল রিভিউ প্রেজেন্টেশন ছিল গতকাল আর কি। তো প্যানেল এবং একাডেমিক যারা আছেন সুপারভাইজার তারা যেভাবে বলছেন আর আমরা স্টুডেন্টরা যেভাবে পার করি সময়টা, মনে হয় এটা একটু বলার দরকার আছে যারা আসতে করতে চাচ্ছে আর কি। তো পিএইচডি এমন একটা দিক যেটাতে আসলে পিএইচডি একটা 3 বছর 3.5 বছর তো মিনিমাম লাগে, অনেকে 4 বছর বা এক একটা দেশ অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ী রিকোয়ারমেন্টটা আছে। তো স্ট্যান্ডার্ড সময়টা 3-4 বছর বা 4.5 বছর যে সময়টা। এতদিন ধরে একটা বিষয়ে লেগে থাকা, এটা আসলে প্যাশন, মানে আমি এটা করতে চাই এরকম না হলে আসলে মনে হয় যে ওই এনার্জি লেভেল এবং ওই কমিটমেন্টটা, এটা একটা কাইন্ড অফ কমিটমেন্ট যে আমি এটার মধ্যে আছি এতদিন, সেই তুলনায় মাস্টার্সের সময়টা কম। আর পারপাসও যেটা পিএইচডি তারাই করতে আসে, এখানের এক্সপেকটেশন যেটা যে পিএইচডি করে সে আসলে একাডেমিক ফিল্ডে বা একাডেমিক রিসার্চে ইনভলভ হবে। মাস্টার্স এর ক্ষেত্রটাও তার একটা মানে অ্যাডিশনাল আইডেন্টিটি বা একটা নলেজ হবে, কিন্তু পিএইচডিটা এতটাই ইনডেপথ, ওখানে পিএইচডি করার সুযোগ মানে সুবিধাও আছে অসুবিধাও আছে। মানে পিএইচডি করা মানে হচ্ছে সে ওই বিষয়ের মধ্যে গভীরে চলে গেল, ওইটাতে সে এক্সপার্ট হয়ে গেল অনেকটাই, যদিও ওইভাবে ক্লেম করতে পারবে না পরে, কারণ ওটা মনে হবে যে আচ্ছা আমি তো জানি না যে সেটা জানলাম আর কি, পিএইচডি করতে গেলে এটা বলা হয়। কিন্তু মাস্টার্স এর জন্য জব অপরচুনিটি বা ইয়েটা কিন্তু অনেক বেশি থাকে। মানে আমি যদি এখন পিএইচডি করে অ্যাপ্লাই করি আর আমি যদি মাস্টার্স নিয়ে অ্যাপ্লাই করি, আমাকে কিন্তু অনেক জায়গায় বলবে তুমি ওভার কোয়ালিফাইড, তোমাকে এটা আনবে না। তো কাজে আমি পিএইচডি বা মাস্টার্স যেটাই ডিসিশন নিচ্ছি না কেন নুসরাত, আপনার যেটা করছেন মানে আপনি আগে যদি ভাবতে পারেন একটু, যদি সম্ভব হয় যে আপনি কেন করতে চাচ্ছেন পিএইচডি বা মাস্টার্স যেটাই, তার সাথে বোধহয় এটা লিঙ্কড। আর না হলে মাস্টার্স লেভেলের যে এডুকেশন সিস্টেমটা আর পিএইচডি, এখানে কিন্তু অনেকেই মাস্টার্স করতে যেয়ে তারপরে সেটাকে পিএইচডি তে কনভার্ট করে, কাজেই ওইটা দ্যাটস নট এ বিগ প্রবলেম। আমার মনে হয় ওই জায়গাটায় বোধহয় শুরুর জায়গাটায় হয়তো অতটা বড় ইয়ে নেই, কিন্তু পরে কি করব, মানে আমি এটা করে কি করব, কোথায় যাব,
সেটা একটু ওই ভাবা গোলটাকেই হলে আগে ডিফাইন করে নেওয়াটা এটা একটু ঠিক। ব্যাপার আছে আর কি হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, এবং বিশেষত তারপরে সুপারভাইজার বা এই সেই ওয়েদার সুপারভাইজার, ফান্ডিং আমার মতো যদি সবকিছু। থাকে কেউ যে ইচ্ছা ওইখানে কি খাসির হ্যাঁ, মাংস হ্যাঁ। পাওয়া যাবে, খাসির মাংস না খেয়ে তো 3 বছর চালানো যাবে না, 4 বছর। তো বা কারো শীত আছে, শীতে তো থাকা যাবে না, মানে কানাডায় অসম্ভব শীত। তো এত সুন্দর হলো আমি ওখানে আসলে ছবিতে দেখতে ডিসিশনটা আর কি অনেক কিছু, ডিসিশনটা 2 বছর বা হ্যাঁ 1.5 বছর দেখতে দেখতে কেটে যাবে, 3.5 বাট বছর ওইভাবে 4 কাটবে বা না, হ্যাঁ মোর দেন। এটা আমাদের কাটবে আড্ডাটা না। খুবই তো সুন্দর জমে উঠেছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের টাইম অলমোস্ট শেষের দিকে। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অসম্ভব ব্রিলিয়ান্ট মানুষগুলোকে আমাদের মাঝে পেয়ে। আর আরো যদি কোশ্চেন থাকে, এটা নুসরাত আপু তার ইমেল অ্যাড্রেস শেয়ার করেছে, আমার ইমেল অ্যাড্রেসও আছে, এবং কোশ্চেন আমাদের কাছে পাঠালে আমরা স্পেসিফিকলি কারো প্রতি কোশ্চেন থাকলে আমরা সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মানে আমাদের এই সেশনের উদ্দেশ্যটাই হচ্ছে কানেক্টিভিটি তৈরি করা, আমরা সবাই একটা শক্ত কানেকশনের ভিতরে থাকবো, সো সবাই সবাইকে সবভাবে হেল্প করব এবং নেটওয়ার্কটাকে আরো বৃদ্ধি করব। সো থ্যাংক ইউ। নোভাপু, আপনার কাছে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। আবার দেখা হবে কোনো এক আড্ডায়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা এত ফাটাফাটি মেয়ে চাই যে এই স্ক্রিনে জায়গা হবে না, গিজ গিজ করবে, এই অবস্থায় চলে আসতে চাই। আবার দেখা হবে, হ্যাঁ যোগাযোগ থাকবে সবার সাথে। আমরা এখন মুনির হাসান স্যারের অনুষ্ঠানের ইয়েতে চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক আদর, অনেক ভালোবাসা থাকলো।